হ্যাঁ, কারোর এলাকা থেকে পাখির আওয়াজ টাওয়াজ বেশ ঢুকছিল আর কি। আমাদের সনীল বাবু একবার বেরিয়ে গিয়ে আর ঢুকছেন না বা ঢুকতে পারছেন না, কিছু একটা হবে। আচ্ছা দেখুন, আমি স্ক্রিন শেয়ার করলে আর অন্যরা স্ক্রিন শেয়ার করলে আমারটা দেখা যাবে না। এখন যিনি স্ক্রিন শেয়ার করছেন তিনি একটু বন্ধ করে দিন, হ্যাঁ, নাহলে আমারটা দেখা যাবে না। ঠিক আছে, ওকে। এইবার গ্রস ইনভেস্টমেন্টের নিচে একটু বর্ণনা লিখেছি, সেটা দেখা যাচ্ছে কিনা সবাই বলুন। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে আমরা বলছি আমাদের যে ফার্ম রয়েছে, যেমন ধরুন একটা, আমি গুটকার উদাহরণ দিতে চাইছি না, ওইটা একটা খারাপ জিনিস। এমন একটা কিছু মেশিনের কথা বলুন যেটা মোটামুটি ধরুন আমরা আইসক্রিম, না আইসক্রিম ফ্যাক্টরি না, মানে দোকানে থাকে, আপনি গেলেন অর্ডার দিলেন আর সে সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়ে দিল। পিৎজা, পিৎজা কি মেশিনে তৈরি হয় নাকি হাতে তৈরি হয়? ওভেন টোভেন তো লাগে নাকি? না, ঠিক তৈরি হয়। এমন কিছু আছে যেটা মেশিনে তৈরি হয়, স্যার আখের রস তৈরি হয় কিন্তু কনজিউমার গুড। হ্যাঁ, ওইভাবে না, হ্যাঁ ওইভাবে না, স্যার, এটা কফি হতে মেশিনের পারে। কফি, এটা আমরা নিতে পারি, আর এটা কফি মেশিন। স্যার পিৎজাতে স্যার মাইক্রো ওভেন লাগে। হ্যাঁ, পিৎজাতে মাইক্রো, ঠিক আছে। ফার্মের ক্ষেত্রে এন্টারপ্রেনিউয়ার, তারপরে হচ্ছে ক্যাপিটাল, তারপরে হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস, তারপরে হচ্ছে লেবার। আচ্ছা, কেউ কিছু মেসেজ লিখে, আমি দেখি কি মেসেজ লিখছে ছেলেমেয়েরা। পপকর্ন, হ্যাঁ ঠিক আছে, পপকর্ন মেশিনও নেওয়া যাবে, পপকর্ন ঠিক, আমরা পপকর্নটাও নিতে পারি, জাস্ট একটু বোঝানোর জন্য। তো আমরা ফার্ম বা কোম্পানি হিসাবে ধরুন আমরা একটা কফি মেশিন বা একটা কফি শপ, হ্যাঁ বলুন। তাহলে তো স্যার চালও হবে, তারপর চিড়ে হবে, এগুলো তো মেশিনেই হয় এখন। হুম, ঠিক আছে, যে কোনো একটা, সবকটা তো না নিয়ে একটা উদাহরণ নিলেই হবে। তাহলে আপনি আমাকে বলুন, এই যে চাল, এই যে কফি মেশিন, এখানে কি আপনি টাকাটা ঢোকান? যে কফি মেশিনে আমি টাকা দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে টাকাটা, কাগজের টাকাটা কফি হয়ে বেরিয়ে আসবে? এক্স্যাক্টলি না। ইন দিস ফ্যাক্টরি, বা আপনি এখানে সব হিসাব করতে পারেন, চাল হলে you don't feed currency notes. অর্থাৎ কিনা আপনি কারেন্সি নোটস আপনি এর মধ্যে দেন না। This firm requires 4 inputs. আপনি জানেন 4 ইনপুটস কি কি রয়েছে, এই যে উপরে চারটে আমরা লিখেই দিয়েছি। এবার from currency notes you can buy input, মোটামুটি লেবার আপনি ওয়েজ দিচ্ছেন, ন্যাচারাল রিসোর্সের দাম দিচ্ছেন, ক্যাপিটাল হলে সেটা ইন্টারেস্ট দিচ্ছেন, আর এন্টারপ্রেনিউরকে লাভ দিচ্ছেন। তাহলে আমরা টাকাটা দিয়ে ইনপুট গুলো কিনি, আমরা টাকাটাকে মেশিনে ফিড করি না। মানি ইজ নট অ্যান ইনপুট, ঠিক আছে। এবার এখন মানে অর্থনীতির যত যত সব বড় বড় অর্থনীতিবিদ রয়েছেন, তারা কোনোদিন টাকাটাকে ক্যাপিটাল বলেন না। স্যার ক্যাপিটাল মানে তো মূলধন, মানে তো টাকা।
ক্যাপিটাল মানে টাকা, যেটা আমরা আমাদের কমন সেন্সে বলছি, কিন্তু ক্যাপিটাল বলতে কিন্তু যেমন ধরুন ফ্যাক্টরি ক্ষেত্রে কি হবে ক্যাপিটাল, বিল্ডিং, মেশিনারি, এই ধরনের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফ্যাক্টরি ক্ষেত্রে ক্যাপিটাল। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে টাকাটাকে ইউজ করা হয় ইনভেস্টমেন্ট পারপাসে, ইনভেস্টমেন্ট হিসাবে, কিন্তু সেটা আমরা ক্লাস করতে করতে হয়তো আজকে হোক বা কালকে হোক, মানে আজকেই সন্ধ্যেবেলা আবার ক্লাস আছে সেম, তো আমরা ডিসকাশন করে দেবো যে ব্যাপারটা কি জায়গায় আছে। তারপরে আমরা এগোই, মানি ইজ নট অ্যান ইনপুট হলো। তারপরে এখানে দুটো কনসেপ্ট বুঝতে হবে, এক হচ্ছে স্টক অ্যান্ড ফ্লো। এই দুটো কনসেপ্ট না বুঝলে আমরা ইকোনমিক্সের এই ব্যাপারগুলো আরো আগে যেগুলো আছে ক্লিয়ার হবে না। তো প্রথমে আমরা স্টকের একটা সংজ্ঞা দিই। স্টকের সংজ্ঞা হচ্ছে, ইফ এনিথিং, মানে যে কোনো কিছু, you can express for a moment of time it is called stock. আবার যদি আমরা একটা ফ্লো উদাহরণ দিই, মানে সংজ্ঞা দিই আর কি, if anything you can express for a period of time it is called flow. মানে আমি আপনাকে বোঝাতে চাইছি, একটা সেকেন্ডের জন্য, মানে মোমেন্ট অফ টাইম মানে কি, খুবই কম সময়, 1 সেকেন্ড হতে পারে, 1 মিনিট হতে পারে। ফর এ মোমেন্ট অফ টাইম যদি কোনো কিছুকে আপনি বোঝান, সেটা হচ্ছে স্টক, মানে আপনার কাছে কত জমা রয়েছে। স্টক মানে জমা, আর ফ্লো মানে কি, প্রবাহ বা প্রবাহমান। ঠিক আছে, তাহলে কোনো কিছু যদি 1 মুহূর্তের জন্য বোঝানো হয়, বা 1 সেকেন্ড বা 1 দিনের জন্য বোঝানো হচ্ছে, 1 দিনটা বেশি বলে ফেললাম, ওই 1 মুহূর্ত, 1 সেকেন্ড বা 1 মিনিট এরকম ভাবুন, তাহলে সেইটাকে বলা হবে স্টক। আর ফ্লো মানে যেটা পিরিয়ড অফ টাইম, মানে একটা সময় ব্যাপী ধরে কাজটা হচ্ছে, সেটা হচ্ছে ফ্লো। যেমন ধরুন আমরা আগের দিন ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছিলাম, যে আজকে আমার কাছে একটা কোম্পানি আছে, বা আমাদের অম্বানি কাকুর কাছে কোম্পানি আছে, কাকু কোম্পানিটা আমাকে বিক্রি করে দিলেন। তো যদি কাকু কোম্পানিটা আমাকে বিক্রি করে দেন এবং আমি কিনে ফেললাম, তাহলে দেশে কি ইনভেস্টমেন্ট বাড়লো, অর্থনীতি থেকে ইনভেস্টমেন্ট হলো? আগের দিন ছোট্ট করে একটু আলোচনা করছিলাম, মনে আছে আগের দিন আলোচনা কারোর? না স্যার, এটাতে যেটা হলো, টাকাটা একজনের পকেট থেকে আরেকজনের পকেটে গেল। আমার কাছে ক্যাশ ছিল, কাকুর কাছে একটা কাগজের উপরে নাম লেখা ছিল যে অমুক কোম্পানিটা কাকুর। ফার্স্ট কাগজটার উপরে নতুন একটা কাগজ তৈরি হলো, সেখানে আমার নাম চলে আসলো, আর আমার কাছে যে ক্যাশটা ছিল সেটা কাকুকে দিয়ে দিলাম। এর ফলে কিন্তু দেশের জিডিপি বাড়লো না, উৎপাদন বাড়লো না, শুধু একটা ট্রানজাকশন হলো। যেমন ধরুন ব্যাংকে ট্রানজাকশন হয়, টাকা আপনি জমা করলেন বা তুললেন, সেটা ট্রানজাকশন বলে কাউন্ট হয়। কিছু মালপত্র কিনলেন অনলাইনে, সেটাও একটা ট্রানজাকশন হিসেবে কাউন্ট হয়। ঠিক সেরকম ভাবে এটা ট্রানজাকশন হিসেবে কাউন্ট হবে, ওটা একটা ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট হবে না। যেমন ধরুন শেয়ার মার্কেট খোলা থাকে সকাল 9:30 থেকে 3:30। এবার যদি টাকা মানে টাকা দিয়ে শেয়ার কিনলে ইনভেস্টমেন্ট হয়, মানে অনেকের ধারণা আছে যে টাকাটা ইনভেস্টমেন্ট, তাহলে আমি বলবো তাহলে শেয়ার মার্কেটটা আরো সময় বাড়ানো হোক, সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি করা হোক, তাহলে তো আরো বেশি সময় ধরে কাজটা হবে, আরো বেশি সময় ধরে লোকে ইনভেস্টমেন্ট করবে, আরো বেশি মানে শেয়ার কেনা বেচা হবে, লাভ হবে। এক্স্যাক্টলি টাকাটা ইনভেস্টমেন্ট নয়, যেটা আমার ধারণা কি, যে আমার কাছে 1 লাখ টাকা আছে, কোথায় ইনভেস্ট করবো ভাব, সোনার গয়না কিনে নি, নাকি শেয়ার কিনে নি, নাকি আমি একটা 1 লাখ টাকায়
যেরকম সব জিনিসপত্র কিনে ছোটখাটো ব্যবসা করা যায় সেরকম করি। ইনভেস্টমেন্ট বলতে আমরা বুঝি যে আমাদের টাকাটাকে ইনভেস্ট করছি, এক্স্যাক্টলি অর্থনীতির ভাষায় টাকাটা ইনভেস্টমেন্ট নয়। কেনা বেচা হলে জিনিসের বিনিয়োগ বাড়ছে না, বিনিয়োগ অন্য জিনিস, ইনভেস্টমেন্ট অন্য জিনিস। তাহলে স্টক বলতে আমরা বোঝাচ্ছি কোনো একটা মোমেন্ট অফ টাইমে কোনো কিছুর কে আপনি প্রকাশ করছেন, সেটা হচ্ছে স্টক। আর ফ্লো মানে সেটা যখন ফ্লো হচ্ছে। আচ্ছা, যেমন ধরুন প্রফিট অফ এ কোম্পানি, আমি এই সংজ্ঞাটা আপনাদের স্ক্রিনের সামনে রাখতে চাইছি যাতে আপনি বারবার দেখে বলতে পারেন। এবার বলুন প্রফিট অফ এ কোম্পানি। হ্যাঁ এটা স্টক তো। বাকি দেখি অন্যটা কি বলছে। হ্যাঁ, আচ্ছা, stock আপনি হিসাবে স্টক কেন, স্টক কেন হবে বলুন স্যার, কারণ স্টক স্যার কেন হবে? প্রফিটটা একটা মোমেন্ট অফ টাইমের জন্য থাকে। বিজনেসের সাইকেল আসবে। হ্যাঁ স্যার, প্রফিট মুভমেন্ট টাইমের জন্য থাকবে একটা নির্দিষ্ট সময়ের জন্য, তারপর প্রফিট আসবে, আবার লস আসবে, এইভাবে রিসেশন আসবে, ওই জন্য আর কি স্যার। এক্স্যাক্টলি এটাই হবে স্যার। না, হবে না। চিন্তা করুন, আপনি কি বলেন আমাদের প্রফিট আজকে তারিখ হচ্ছে 12 জুনের প্রফিট বলেন, নাকি বলেন যে বিগত 3 মাসের প্রফিট, বিগত 1 বছরের প্রফিট? আপনি কি বলেন? কোম্পানিরা 3 মাস পর পর বার করে না কোয়ার্টার হ্যাঁ স্যার, কোয়ার্টার রেজাল্ট, ওটা কি? কোয়ার্টারে। তাহলে ওটা পিরিয়ড অফ টাইম, ওটা পিরিয়ড অফ টাইমে এক্সপ্রেশন হচ্ছে। প্রথম আমিও প্রচুর ভুল করেছিলাম, এরকম মনে করার কারণ নেই যে আপনি একা ভুল করছেন স্যার। প্রথম দিন আমারও বুঝতে ভুল হয়েছে, ভুল হবে বলে আপনি আমার কাছে শিখতে এসেছেন। সবই যদি জেনে যেতেন তাহলে আমার কাছে আসার কোনো দরকার ছিল না। তাহলে কোম্পানির প্রফিট হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পরে পিরিয়ড অফ টাইম, তাহলে কোম্পানির প্রফিট। প্রফিট যারা এই জিনিসটা একটু পরে সব ঘেটে ঘ হবে আপনাদের মাথায়, তাদের উদ্দেশ্যে বলি ভিডিও রেকর্ডটা করা হচ্ছে এই কারণে যাতে আপনি নিজের সময় অনুযায়ী পরে গিয়ে ডাউনলোড করে দেখে নিতে পারেন, কেন কি একবারে সবকিছু মাথায় ঢুকবে না। তাহলে প্রফিট অফ এ কোম্পানি হচ্ছে ফ্লো, অর্থাৎ একটা পিরিয়ড অফ টাইমের জন্য, 12 মাসের প্রফিট, 3 মাসের প্রফিট, 6 মাসের প্রফিট। বোঝা গেল? আচ্ছা, এবার এটা তো 1 নম্বর হলো উদাহরণ, এক্সাম্পল বলে লিখে দিই নাহলে কনফিউশন হবে। এবার আপনারা আমাকে বলুন এই মুহূর্তে অর্থনীতিতে, এই মুহূর্তে বলা উচিত হবে না, মানি ইন দ্য ইকোনমি, মানি ইন দ্য ইকোনমি এইটা কি হবে? ফ্লো হবে না স্টক হবে? স্যার বলুন। মানি ইন দ্য ইকোনমি বলতে যেটা M0 এটা বলছে স্টকই হবে স্যার। ঠিক আছে, স্টক হবে স্যার ওটা। কারণ ওটা আরবিআই বার করে স্যার 7 দিন 5 দিন এরকম সময় ওরা বার করে, গ্যাপে স্বল্প সময়ের গ্যাপে বার করে। এটা জনগণের হাতে মোট কত টাকা আছে, প্লাস ডিপোজিট কত টাকা হচ্ছে, যেটা তো ওইটা কি হবে, স্টক না ফ্লো? স্টক কি হবে স্যার ওটা? স্টক হবে এটা। এটা একটু ভুলভাল লেখা হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে অ্যাসেট অফ মাই কোম্পানি, এটা কি হবে, স্টক না ফ্লো? স্যার এটা স্টক। কিরম ভাবে ব্যাখ্যাটা একটু শুনি। স্যার এটা ফ্লো হবে স্যার মনে হচ্ছে। আচ্ছা, তো যিনি ফ্লো বলছেন তিনি বলুন কেন হবে, আর যিনি অ্যাসেট মানে স্টক বলছেন তিনি বলুন কেন হবে। হ্যাঁ স্যার, আমি এই জন্য বলছি অ্যাসেট বলতে স্যার ওর শুধু টাকা পয়সা না, যে ঘরে ঘরে বসে ব্যবসা করছে ঘরটাকেও বোঝাচ্ছে, ওই ল্যান্ডটাকেও বোঝাচ্ছে। তো স্যার এইগুলোর যে
এই জিনিসগুলো যখন আমরা এক্সপ্রেস করছি এগুলো একটা বড় সময়ের জন্য স্যার, ফর পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, কোনো একজন ব্যবসা করছে কিন্তু অতি অল্প সময় ছাড়া তো বাড়ি বদলাবেন না বা বদলাবেন না এই জিনিসগুলো। ফলে যে ওনার যে অ্যাসেট যেগুলো আছে ওগুলো একটা ফিক্স থাকছে। তো এইভাবে ফ্লো বললাম। আচ্ছা, যিনি স্টক বললেন তিনি বলুন। স্যার অ্যাসেটটা তো ফিক্সড, ওই জন্যই বলেছি স্টক। অ্যাসেটটা ফিক্সড বলে কথাটা নয়, কিন্তু এটা স্টক হবে। তার কারণ হচ্ছে আপনার ব্যাখ্যাটা ঠিক হয়নি, কিন্তু এটা ঠিক, উত্তরটা ঠিক দিয়েছেন। অ্যাসেটস অফ আমার কোম্পানি বলতে, যেমন ধরুন আমাদের একটা কোচিং সেন্টার, আমাদের কোচিং সেন্টারে অ্যাসেট বলতে কি, চেয়ার, টেবিল, আমার ল্যাপটপ বা আমার এই যে ট্যাব বা আমার ফোন, এটা একটা নির্দিষ্ট সময়, যদি আজকে বলেন যে এই মুহূর্তে এই কোচিং সেন্টারে কি কি অ্যাসেট আছে, তাহলে আমরা বললাম এই মুহূর্তে আমাদের 10টা চেয়ার আছে, একটা ল্যাপটপ আছে, দুটো বুক শেলফ আছে, একটা কম্পিউটার আছে। আবার আপনি যখন কালকে জিজ্ঞেস করলেন যে এই মুহূর্তে অ্যাসেটটা কি আছে, তখন আমি বললাম যে সেই সব কিছুর সঙ্গে আমি বললাম যে কালকে একটা বুক শেলফ কিনে নিই। তার মানে কি, অ্যাসেট বাড়তে একটা একটা নির্দিষ্ট সময় আপনার অ্যাসেট কত, এইভাবে জিনিসটাকে হিসাব করা হয়। অ্যাসেট একটা নির্দিষ্ট সময়, পয়েন্ট অফ টাইম, মোমেন্ট অফ টাইম। কেন কি আপনি সকালবেলা আপনি উঠে আমি এখানে ফিস পেলাম, আমি চলে গিয়ে বাজারে আমি দুটো চেয়ার কিনে আনলাম, আনতে পারি, তাহলে বিকেলবেলা আমার দুটো চেয়ার বেড়ে গেল অ্যাসেট। এইভাবে জিনিসটাকে দেখতে হবে। আচ্ছা চলুন, বালতির জল, বালতিতে জল, এটা অ্যাসেট না ফ্লো? স্যার এটা স্টক, সরি স্যার, এটা ফ্লো স্যার। আচ্ছা, না বাকি আর কেউ? স্যার বারবার দল আরেকবার চেঞ্জ করলে হবে না। স্যার স্যার স্টক মানে বালতিতে জল, এলোমেলো হয়ে গেছে স্যার, কোশ্চেনটা কি করলেন আরেকবার বলবেন? বালতিতে জল রয়েছে, এটা স্টক না ফ্লো? স্টক। স্টক স্যার। এবার ওয়াটার ইন দা বাকেট, এই কি আমাদের ক্লাসে তিনজনই রয়েছে, বাকি সব কি ঘুমিয়ে গিয়েছে? ওয়াটার ইন দা বাকেট, যখন আমি জিজ্ঞেস করলাম যে এই মুহূর্তে কত, স্টক। আর যদি বলি ওয়াটার ইন দা বাকেট ইন লাস্ট 1 hour বা অ্যান আওয়ার লিখি, এইচ ইউ আর আওয়ার, তখন এটা ফ্লো হয়ে যাবে। জিনিসটা বুঝুন, একই জিনিস কিন্তু। বালতিতে জল, যদি বলি 1 ঘন্টা ধরে বালতিতে কত জল রয়েছে, তখন এটা ফ্লো। আর যদি বলি এই মুহূর্তে বালতিতে কত জল রয়েছে, সেটা স্টক। বোঝা গেল জিনিসটা? কিন্তু ভিত্তির উপর নির্ভর করছে, এই মুহূর্তে হলে স্টক, আর যদি 1 ঘন্টা ধরে ফ্লো হচ্ছে, যে কত জল রয়েছে 1 ঘন্টায়, ফ্লো সেটা। মানি ইন ইওর পকেট, বলুন এটা কি হবে, স্টক না ফ্লো? স্টক। মানি স্টক স্যার। ইন ইওর পকেট, তাহলে দুজন মাত্র বলতে পারছে, আর বাকি কেউ আর কিছু বলছে না, এরকম কেন? কার বুঝতে অসুবিধা হচ্ছে? সেটাও তো ডিপেন্ডেবল হবে স্যার, সেটাও তো বলুন। অবশ্য দুরকম হবে। হ্যাঁ তো বলুন, তো আপনি বলুন, আমি শুনতে চাইছি তো, দুরকমই শুনি, কি হবে? সেটা তো আমাকে বলতে হবে, শুধু দুরকম হবে বলে চুপ করে গেলে তো হবে না, যে এটা এই কারণে দুরকম হবে, এটা এই হলে এইরকম হবে, এটা ওই হলে এরকম হবে। বলুন স্যার, শুনি। বলবো স্যার? হ্যাঁ নিশ্চয়। স্যার কোনো নির্দিষ্ট মানে যখন মোমেন্টে জানতে চাওয়া হয় যে পকেটে কত টাকা কত মানি আছে, তখন তো সেটা নির্দিষ্ট, কিন্তু হ্যাঁ সেটা তো স্যার দিনের শেষে বা মাসের শেষে গিয়ে চেঞ্জও হতে পারে, হ্যাঁ, তখন দিনের শেষে সেটা চেঞ্জ ফ্লো হবে, হবে। যেমন আপনারা আমাকে ফিস দেবেন। একদমই ঠিক বলেছেন, একদমই ঠিক বলেছেন। এটা ওই বালতির জলের মতনই উদাহরণ, যে এই মুহূর্তে পকেটে কত টাকা আছে,
আপনি বার করে হিসাব করে দেখবেন 500, 1000 কিছু একটা আছে। আবার যখন আপনাকে বলা হলো দিনের শেষে যে এই মানে সারাদিনে কত টাকা আছে বা সারাদিনে কত টাকা লেনদেন হলো, তখন আপনার সেটা ফ্লো সকালে যে টাকাটা ছিল সন্ধ্যেবেলায় সেই টাকাটা চেঞ্জ হবে। তখন সন্ধ্যেবেলা অবধি সকাল থেকে আপনি কিছু কাজ করেছেন, কিছু পরিষেবা দিয়েছেন, তো তার ফলে কিছু ইনকাম আপনি করেছেন। সিম্পল কনসেপ্ট। তো স্টক আর ফ্লো, এই যে বাকি সবাই চুপ হয়ে আছে, কেউ কেউ তো অনেক পরে জয়েন করেছে, তারা বুঝতেই পারছে না কেসটা কি চলছে। ওই জন্য নির্দিষ্ট সময় ক্লাস জয়েন করতে হয়, স্টক অ্যান্ড ফ্লো। তারপরে আমরা দেখি, এতটা ধরে ধরে বোঝানোর কারণ হচ্ছে এই জিনিসটা না বুঝলে এর পরবর্তী যে ক্লাসগুলো থাকবে কিছুই মাথায় ঢুকবে না, সবই ওপর দিয়ে উড়ে চলে যাবে। রেকর্ডিং শুনে নেবেন কিন্তু সবাই সন্ধ্যের আগে। ঠিক আছে? বিদেশি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ বা ফরেন ইনভেস্টমেন্ট, স্টক না ফ্লো? স্যার এইটা দুভাবেই দেখা যেতে পারে। আচ্ছা, শুনি কিরকম ভাবে দেখা যেতে পারে। স্যার ধরুন কোনো একটা, ফর এক্সাম্পল ধরুন জিও, ঠিক আছে স্যার, ওখানে দেখবেন হট করে কিছু বিনিয়োগ হয়ে গেল পরপর, ঠিক আছে, একটা মোমেন্ট অফ টাইম ওর টাকাটা বেড়ে গেল, স্টক একটা, মানে ওখানে ভালো কিছু বিনিয়োগ হয়ে গেল। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে লং টাইম ওরা ইনভেস্টমেন্ট করে, লং টার্ম ইনভেস্টমেন্ট করে, ঠিক আছে, সেটা হচ্ছে ফ্লো। আর কেউ? এটা তো ফ্লো হবে স্যার। এক্স্যাক্টলি, এটা ফ্লো হবে, এটা হ্যাঁ স্যার, স্টক হবে কারণ না। তো বিনিয়োগটা তো একটা নির্দিষ্ট সময় ইয়ারলি বা কোয়ার্টারলির পর হিসাব হয়, হ্যাঁ, যে কতটা বিদেশি বিনিয়োগ এসছে বা ঠিক ঠিক, একদম ঠিক। ফরেন ইনভেস্টমেন্ট, বিদেশি বিনিয়োগ, এটা ফ্লো। এখানে স্টকের কোনো কনসেপ্টই নেই। হ্যাঁ, যদি এটা যদি এফপিআই হয় তাহলে স্যার। সব কিছুতেই আমরা মাঝে মাঝে নিউজ পেপারে কি পড়ি, যে 5,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে, আগের বছরের তুলনায় এই বছর আরো বিনিয়োগ হয়েছে বা কম হয়েছে। সমস্ত ক্ষেত্রে যখন বিদেশি বিনিয়োগ হচ্ছে, এ পিরিয়ড অফ টাইম, আপনারা তো এটা তো শুনেই থাকবেন যে গত বছর এই সময়ের মধ্যে $66 বিলিয়ন এসেছিল, এই বছরে $80 বিলিয়ন এসে গেছে। ধারণাগুলো ঠিক করতে হবে একটু একটু করে। এটা ফ্লো, এটা স্টক কোনোদিন নয়। ওই জন্য তো বারবার আপনাকে উদাহরণ দিয়ে বোঝালাম যে পকেটে এই মুহূর্তে কত টাকা আছে, সারা দিনে কত টাকা আছে। কিন্তু কেন স্যার, যদি এই ইয়ে হয় কি বলে যে এই মুহূর্তে কত বিদেশি বিনিয়োগ, এই মুহূর্তে তো নয়, আজকের ডেটে বিদেশি বিনিয়োগ পকেটে কত আছে ওইভাবে হিসাব হয় না। প্রফিট যেরকম 3 মাস পরে হিসাব হয়, 1 বছর পরে হিসাব হয়, ঠিক সেরকম ভাবে ফ্লোটাও কত হয়েছে ওইভাবে হিসাব হয়। স্টক অ্যান্ড ফ্লো। এর উপরে যেমন ধরুন আমি কত টাকা ফিজ কালেক্ট করেছি, এটা স্টক না ফ্লো? স্যার আপনার টাকা, আমি কি, আমার মাথা ব্যথা নেই, বলুন। যে স্যার নন্দ এটা স্যার, ফ্লো। আচ্ছা দেখি আর কে কি বলছে। ফ্লো স্যার, ফ্লো। তার স্যার কারণ হচ্ছে আমি ফ্লো। 1 মাসে যে ফিজটা, ঠিক ফ্লো, হ্যাঁ, এটা একটা সময়ের পরে আপনি যে মানে কাউন্ট করছেন। ফিজটা আমি কালেক্ট করেছি। আমাকে কেউ আজকে পয়সা দিয়েছে, কেউ গতকাল পয়সা দিয়েছে, কেউ 1 তারিখে দিয়েছে, কেউ মাসের শুরু হওয়ার আগে দিয়েছে। তার মানে কি, যখনই কেউ আমাকে ফিজ দিয়ে দিচ্ছে, সেটা কিন্তু আমি একদিনে হিসাব করছি না, আমি হিসাব করছি যে 1 মাসে কত হলো, তার উপরে হিসাব করে আমার মান্থলি ইনকাম হচ্ছে। তো ফ্লো এটা। তারপরে যেমন ধরুন আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, স্টক না ফ্লো? স্যার এটা স্টক। স্টক স্যার। ঠিক, কেন কি এটা একটা নির্দিষ্ট সময়, এই মুহূর্তে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে।
আমাদের সব ছেলেমেয়েরা আর বিশেষ আওয়াজ টাওয়াজ দিচ্ছে না, কি ব্যাপার, সবাই চুপচাপ হয়ে আছে। তাহলে স্টক অ্যান্ড ফ্লোর কনসেপ্টটা মোটামুটি আপনারা কিছুটা আয়ত্ত করতে পেরেছেন। এবার তাহলে এবার আপনারা আমাকে বলুন, ক্যাপিটাল গুড প্রডিউসড, স্যার দেখতে পাচ্ছি না কিছু, এক বাকি জায়গায় সবার আটকে কি আছে অবস্থা? স্ট্রিটটা। একটু হয়তো আপডেট হতে টাইম লাগছে, হয়ে যাবে ঠিক করে। আমি শুধু এইটুকু লিখেছি, ক্যাপিটাল গুডস ইন দ্য ইকোনমি। ক্যাপিটাল গুডস ইন প্রডিউসড ইন দ্য ইকোনমি কি হবে? আচ্ছা, সবার কি একই অবস্থা, আটকে গিয়েছে নাকি কারো কারো হচ্ছে? স্ক্রিন দেখতে না, দেখতে পাচ্ছি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার, এবার দেখতে পাচ্ছি। তাহলে আমাকে বলুন, ক্যাপিটাল গুডস প্রডিউসড ইন দ্য ইকোনমি স্টক না ফ্লো? স্যার এটা ফ্লো। ফ্লো স্যার। ফ্লো স্যার। এক্স্যাক্টলি, এটা ফ্লো। তার কারণ হচ্ছে, হ্যাঁ ঠিক বলেছেন, তার কারণ এক বছরে উৎপাদন করে আমরা দেখলাম যে 72% কনজিউমার গুডস তৈরি, 28% ক্যাপিটাল গুডস তৈরি হচ্ছে। ক্যাপিটাল গুডস যে কোনো কিছু হতে পারে। ক্যাপিটাল গুডস কি জিনিস আমরা আলোচনা করেছি, আগের দিনও করেছি, ওই জন্য বারবার আমরা একই জায়গায় যাচ্ছি। তাহলে ক্যাপিটাল গুডস ইন দ্য ইকোনমি, এটা হচ্ছে ফ্লো, অর্থাৎ এটা এক দিনে তৈরি হচ্ছে না, এক বছরে তৈরি হচ্ছে, ওই হিসাবে করা হয়। ক্যাপিটাল গুডস প্রেজেন্ট ইন দ্য ইকোনমি, এটা কি হবে, স্টক না ফ্লো? স্যার এটা স্টক। বাকিরা? স্যার এটা স্টক, কারণ এটা স্টক স্যার, এটা প্রেজেন্ট স্টক। বলেছে। ঠিক, এটা একটা স্টক, তার কারণে নির্দিষ্ট টাইমের কথা বলেছে। এই মুহূর্তে হতে পারে, আজকে হতে পারে, যে আজকে এই মুহূর্তে ভারতবর্ষে কত স্টক ক্যাপিটাল গুডস রয়েছে, এটা স্টক। এই ধারণাটা দরকার আছে, নালে মানে পরে যেটা একটু পরে, মানে এই এখন যেটা বোঝাতে যাব সেটা আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে এবার আমরা একটা জিনিস দেখি। আচ্ছা, এটা একটা ছোট্ট ফ্যাক্টরি, যেটা ধরুন ফ্যাক্টরি মেশিন টেশিন, কিরকম ফ্যাক্টরি, ওই কফি হলো, চালের মেশিন হলো, মানে যেটাতে সেই চাল তৈরি হয় ধান থেকে, বা কর্নের মেশিন হলো, যেটার দাম 1000 টাকা। জাস্ট একটা উদাহরণ, যেটার দাম 1000 টাকা। এবার প্রোডাকশন তো হবে, নাহলে আমরা ফ্যাক্টরি বসলাম। এবার প্রোডাকশনে ₹70 কনজিউমার গুডস বা কনজামটিভ গুডস, আর ₹30 ক্যাপিটাল। ঠিক লিখলাম না ভুল লিখলাম? বলুন। ঠিক আছে স্যার, 70 to 80, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর কেউ? টোটাল উৎপাদন হয়েছে 100 টাকা। তাহলে আমি যেটা বলছি যে ফ্যাক্টরিতে মেশিনটা বানাতে বসাতে সেট আপ করে যাই বলুন 1000 টাকা আমার খরচ হয়েছে, তা থেকে 100 টাকা দ্রব্য উৎপাদন হচ্ছে, তার মধ্যে 70 টাকা হচ্ছে, 70% হচ্ছে কনজামটিভ গুডস, আর 30% হচ্ছে ক্যাপিটাল গুডস। এটা বোঝা গেল? তো আমরা ধরে নিই এটা হচ্ছে 2017-18। আচ্ছা না, একটু কারেন্ট ডেটের উদাহরণ দিই, মানে যেহেতু 30% আর 28 ছিল বলে 17-18 দিচ্ছিলাম। তো চলুন, কোনো ব্যাপার না, আমরা আমাদের 2019-20 দিই এটা।
তো 2019-20 পরে আমাদের দেশে ক্যাপিটাল গুডস এর পরিমাণ দাঁড়ালো কত, একটু করে লিখি। সেম ফ্যাক্টরি, তাহলে আগে ছিল 1000 টাকা, 1000 টাকার যে মেশিন, তার মানে কি মেশিনারি ফ্যাক্টরি, এগুলো কি বলেছি আমরা, এগুলো আমরা ক্যাপিটাল গুডস বলে। এবার 30 টাকা আমরা এই বছরে 30 টাকা আমরা এই বছরে ক্যাপিটাল গুডস উৎপন্ন করেছি, অর্থাৎ 2020-21 আমাদের কাছে ক্যাপিটাল গুডস এর পরিমাণ কত দাঁড়ালো বলুন, আমাদের কাছে ক্যাপিটাল গুডস এর পরিমাণ কত দাঁড়ালো? কারো কোনো আইডিয়া? স্যার 30 যুক্ত সামথিং হবে। সামথিংটা কত? মানে সেই বছর আমরা 1000 টাকা করলাম তো স্যার, 30 যুক্ত 30 60 টাকা। সেই বছর কেন, আগের বছরে তো 1000 টাকা ক্যাপিটাল গুডস ছিল, আর সেই বছর 30 টাকা যোগ করে 1030 টাকা হয়ে গেল। স্যার 1030 টাকা, 1030 টাকা। ঠিক, একদম ঠিক। 1000 টাকা তো অলরেডি আমাদের কাছে অর্থনীতিতে ক্যাপিটাল গুডস রয়েছে। 1000 টাকার মেশিন, আমি কি বললাম একটু আগে, জাস্ট এই কথাটা বলবার একটা লাইন আগেই বললাম যে আমাদের কাছে ফ্যাক্টরি মেশিনারি মিলে 1000 টাকার দ্রব্য, আর ফ্যাক্টরি মেশিনারি কি ক্যাপিটাল গুডস, ইনপুটস এর মধ্যে ফ্যাক্টরি মেশিনারি হচ্ছে ক্যাপিটাল গুডস। তাহলে এই আমাদের কাছে 2019-20 1000 টাকার ক্যাপিটাল গুডস ছিল, 2020-21 গিয়ে দাঁড়ালো সেটা 1030। বলুন স্যার মেশিনারি যখন রয়েছে তখন স্যার অবচয় তো হবে স্যার, ডেপ্রিসিয়েশন। ওই জন্য তো আমরা গ্রস ইনভেস্টমেন্ট বলেছি, আমরা নেট ইনভেস্টমেন্ট বলিনি, কিন্তু অবশ্যই আমরা পরে বাদ দেবো। আগে আপনি এই জায়গাটার উপর কনসেন্ট্রেট করুন। গ্রস কথাটার মানে আলাদা আছে, হেডিং গ্রস ইনভেস্টমেন্ট করিস, কোনো চিন্তা নেই। বেসিক ইকোনমিক কোর্স যারা যারা ওই 800টা ক্লাস করেছেন বা করেননি তাদের শেয়ার করে দেবো পরে। তাহলে বর্তমানে আমাদের অর্থনীতিতে 2020-21 সালে ক্যাপিটাল গুডস 1030। যদি 1000 টাকাতে 70 টাকার কনজামটিভ গুডস তৈরি হয় আর 30 টাকার ক্যাপিটাল গুডস তৈরি হয়, তাহলে 1030-এ বেশি হবে কি কম হবে? বেশি হবে স্যার, অবভিয়াসলি। স্যার বেশি হবে, বেশি হবে স্যার, ঠিক, অবভিয়াসলি বেশি হবে, ডেফিনেটলি বেশি হবে, ঠিক, অবভিয়াসলি বা ডেফিনেটলি। তাহলে এবার আমরা দেখুন 1030 টাকার ফ্যাক্টরি বা ক্যাপিটাল গুডস, সেখান থেকে আমি দেখুন সবই উদাহরণ হিসাবে বোঝাচ্ছি, এর এর ওই হিসাবে যাবেন না। তো 80 টাকার কনজামটিভ গুডস আর ধরুন 30 টাকার আবার ক্যাপিটাল গুডস তৈরি হলো, ঠিক আছে। তাহলে এবার প্রোডাকশন হলো 110 টাকা, বোঝা গেল? প্রোডাকশন বাড়বে কি বাড়বে না? প্রোডাকশন বা এটাকে বলছি আউটপুট, বা এটা কি বলছি ভালো করে বুঝুন। 1030 টাকার ক্যাপিটাল গুডস আছে, মানে আমাদের সমগ্র ভারতবর্ষে যত টাকার ক্যাপিটাল গুডস আছে 1030 হলো। আগের বছর 1000 ছিল, এই বছর কিছু উৎপাদন হয় 1030 হলো। এই 1030 টাকা দিয়ে যদি উৎপাদন করি, তাহলে আগের বছরের উৎপাদনের তুলনায় এই বছরের উৎপাদন বাড়বে, আগের বছরে যা জিডিপি ছিল তার থেকে জিডিপি বাড়বে। এই জিনিসটা কনসেপ্ট অবশ্যই বাড়বে, গেল কি গেল না? অবশ্যই বাড়বে। তাহলে এটা কি সবাই বুঝতে পারলেন কি পারলেন না, নাকি আরেকবার বলবো? এর উপরে নির্ভর করছে আপনার ফিউচার ক্লাসে বোঝা বা না বোঝা। স্যার আর একবার বলে দিন স্যার পুরোটা। আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। 1000 টাকা আমাদের ফ্যাক্টরি, 2019-20 সাল, সেখান থেকে আমরা উৎপাদন করেছি 100 টাকার মাল। আমরা 200 টাকাটা করতে পারি, সাবজেক্ট টু মানে কি বলে ক্যাপাসিটি। হ্যাঁ, যে 1000 টাকাটা যে প্রথমে দেখাচ্ছেন, এইটা তো ইনভেস্টমেন্ট হিসেবে, মানে ওই 1000 টাকা বিনিয়োগ করে আমি আরো প্রোডাকশনের জন্য লাগাচ্ছি, তাতে 70 টাকার কনজাম্পশন গুডস আসছে আর 30 টাকার ক্যাপিটাল গুডস আসছে, এইটাই তো।
টাকা ক্যাপিটাল গুডস অলরেডি আমাদের অর্থনীতিতে আছে। আমরা অর্থনীতির শুরু থেকে শুরু করছি, আমরা জাস্ট একটা বছর থেকে নিচ্ছি। 1000 টাকা বিনিয়োগ করলে তাতে ক্যাপিটাল গুডস 1000 টাকা তৈরি হবে না, আরো কম তৈরি হবে, তাহলে বা বেশিও তৈরি হতে পারে। ওটাকে বিনিয়োগ হিসেবে ধরা হচ্ছে না, আমরা এটাকে ক্যাপিটাল গুডস হিসেবে তৈরি করছি। বিনিয়োগটাও আসবো, ক্যাপিটাল গুডসটাই বিনিয়োগ বলে, অর্থনীতিতে ক্যাপিটাল গুডসটাকে বিনিয়োগ বলে। ছিল সেইটা ধরে কি এগোতে সেইটা ছিল, সেইটা ধরেই আমরা এগোচ্ছি। জাস্ট একটা জায়গা থেকে তো শুরু করতে হবে, একটা জায়গা থেকে তো বলতে হবে, বোঝাতে হবে, তাই না? তাহলে আমাদের কাছে বর্তমানে আমরা ধরে নিচ্ছি যে আগের বছরের যা আমরা কাজকর্ম করেছি, যা হয়েছে সব মিলিয়ে 1000 টাকার একটা ক্যাপিটাল গুডস আমাদের কাছে আছে। এবার 1000 টাকার ক্যাপিটাল গুডস মানে আমরা ধরে নিচ্ছি, ওটা সাধারণ ভাষায় বোঝানোর জন্য, কারণ কি এরপরে আমরা বিভিন্ন সময় টেকনিক্যাল টার্ম ইউজ করব, ক্যাপিটাল গুডস, ফ্লো, ক্যাপিটাল ফ্লো, ঠিক আছে, এইভাবে ইউজ করব। তো ক্যাপিটাল গুডস না বলে আমি আপনাদের বোঝার স্বার্থে বলছি যে 1000 টাকার আমার একটা ফ্যাক্টরি আছে। এবার আপনি যদি ক্লাসটা শুরু থেকে করে থাকেন তাহলে এখানে দেখতেই পাচ্ছেন আমরা কি বুঝিয়েছি। ক্যাপিটাল বলতে কি বোঝায়? ফ্যাক্টরি, বিল্ডিং এন্ড মেশিনস। তাহলে বারবার ক্যাপিটাল ইউজ না করে, যদিও আমরা ইউজ করবো এরপর থেকে বারবার ক্যাপিটাল, আমরা জাস্ট কথাটা কি বললাম, একটা ফ্যাক্টরি আছে যার দাম 1000 টাকা, অর্থাৎ ফ্যাক্টরি আছে যার দাম 1000 টাকা, মানে আমাদের কাছে ক্যাপিটাল আছে 1000 টাকা। শুরু যারা করছে তাদের পক্ষে জিনিসটা একটু বোঝার অসুবিধা বলে তাদের, যাদের ব্যাকগ্রাউন্ড, তাদের জন্য এই কাজগুলো বলতে হয়, এই টার্মগুলো বলতে হয় যাতে তারা বুঝতে পারে। আজকের আগে পর্যন্ত আপনাদের মধ্যে অনেকেই জানতেন যে টাকাটাই হচ্ছে ইনভেস্টমেন্ট। আমার কাছে টাকা আছে, ইনভেস্ট করবো, আমার কাছে টাকা নেই, ইনভেস্টমেন্ট করবো না। কিন্তু আজকে জানুন, মানি ইজ নট এ মিডিয়াম ফর ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের কনসেপ্ট সম্পূর্ণ আলাদা। এবার আপনাদের যেটা অর্থনীতি সম্পর্কে ধারণা, এবং সেখান থেকে আমি যে অর্থনীতি সম্পর্কে ধারণা দিচ্ছি, এটা যে বিস্তর ফারাক রয়েছে, সেই গ্যাপটা অত সহজে মিটবে না। তাই জন্য আমাকে টেকনিক্যাল টার্মের জায়গায় একটু মানে এমন টার্ম ইউজ করতে হচ্ছে যেটা সবাই বোঝে। ম্যাডাম আপনি যেটা বললেন সেটা ঠিকই বললেন, যে আমাদের ক্যাপিটাল গুডসই ওটা, একদমই ঠিক কথা, কোনো ভুল নয়। কিন্তু আমি ধরে নিচ্ছি ওটা ফ্যাক্টরি মানেই ক্যাপিটাল গুডস, এবং আমাদের কাছে 1000 টাকার ক্যাপিটাল গুডস অলরেডি প্রেজেন্ট রয়েছে। এবার সেই 1000 টাকা কি করে তৈরি হলো, তাহলে তো আমি আর ক্লাসই করতে পারবো না। যদি আমাকে সেই 1000 টাকা কি করে তৈরি হলো স্যার, তাহলে আমাকে ধরতে হবে যে আমরা প্রথমে ঋণ নিলাম, বা আমরা কৃষি উৎপাদন করলাম, তারপরে ধরুন সেখান থেকে আমরা ক্যাপিটাল গুডস কিছু আনালাম, এইভাবে করতে করতে 1000 টাকা এসছে। ঠিক আছে, এইভাবে আমরা 1000 টাকা এই মুহূর্তে বিনিয়োগ করি, বা আগে ছিল, করেছি, যাই হোক। তাহলে ক্যাপিটাল গুডস 1000 টাকা ছিল, সেখান থেকে আমরা 100 টাকার উৎপাদন করছি। দেখুন ভালো করে আমার মেশিনের দাম 1000 টাকা, তার মানে এই না যে আমি মাত্র 100 টাকারই উৎপাদন করতে পারি, আমি 10,000 টাকারও উৎপাদন করতে, আমি 1,00,000 টাকারও জিনিস উৎপাদন করতে পারি। কেন? দেখুন আপনার ফোনটার দাম 8, 10 বা 15,000 টাকা, যতই হোক, বেশিও হতে পারে, যারা অ্যাপেলের প্রোডাক্ট ইউজ করছেন তারা আরো বেশি। তার মানে এই না যে ওইটা থেকে শুধু ওই 50,000 টাকার কাজই পাওয়া যাবে। যেমন আমার এই ট্যাবটার একটা দাম আছে, ট্যাবটার যে দাম আছে, ট্যাবটাকে যে আমি ইউজ করে ট্যাবের থেকেও বেশি ইনকাম করছি, তার মানে কি ট্যাবের যা দাম তার থেকেও বেশি প্রোডাকশন হচ্ছে। এই ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে কি হয়নি? আমি 100 দেখিয়েছি, তার মানে এরকম ভাবার কিছু নেই যে মেশিনের দাম সবসময় 1 লাখ হবে আর উৎপাদন মাসে 10,000-এর বেশি যাবে না, এরকম কিন্তু মনে করার কারণ নেই। মেশিনের দাম 1 লাখ হোক, সেই মেশিন থেকে আমরা দরকার, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কি হয়? মানে 100 দেখালে সবার মধ্যে একটা ধারণা তৈরি হয় যে 1000 টাকা ইনভেস্ট করলে 100 টাকায় উৎপাদন হয়। সবাই এটাই শুনে যে না, ফ্যাক্টরি বা ব্যবসা খুললে প্রথমে 20 লাখ টাকা ইনভেস্ট করে ঘর কেনা, মাল লাগানো, সবকিছু করে মাস গেলে হয়তো 4-5 লাখ, 4-5 হাজার, ওরকম কনসেপ্টটা নয় কিন্তু। হ্যাঁ, ভালো করে বুঝতে হবে। মুদিখানার কনসেপ্টের সঙ্গে মিশা, মুদিখানার এমআরপি হচ্ছে অয়েলের 180 টাকা, কমিশন বা মুদিখানার ব্যক্তির কমিশন হচ্ছে 500 টাকা। 180 টাকা লেনদেন করে 500 টাকা ইনকাম করলো, তাহলে সেই হিসাবে আপনি দেখছেন যে 20 লাখ টাকার লেনদেন মানে ওই 2.5% বা 2%, ওইভাবে কনসেপ্টটা নয়। কিন্তু আমরা ফ্যাক্টরির কথা বলছি, যে ফ্যাক্টরিতে যে সর্ষে দেওয়ার পরে তেল উৎপাদন হচ্ছে, তার ফ্যাক্টরিতে সর্ষে তেলের মেশিনের, মানে সর্ষে দেওয়ার মেশিনের দাম তো এত, তার উৎপাদন এত, ওরকম না। উৎপাদন যে কোনো কিছু হতে পারে, তা আমরা একটা হিসাবের স্বার্থে ধরে নিয়েছি
যে 1000 টাকার মেশিনে 100 টাকা উৎপাদন হচ্ছে, 1000 টাকার মেশিনে 10 লাখ টাকাও উৎপাদন হতে পারে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তো এবার আমরা অর্থনীতিতে যত টাকা উৎপাদন করি, উৎপাদন মানে সেটাকে জিডিপি বলে, একটু আগে আমরা জিডিপির সঙ্গে আলোচনা করছি। তাহলে ক্যাপিটাল গুডস দিয়ে জিডিপি উৎপন্ন হচ্ছে, সেটাকে আমরা আপনাদের বোঝার জন্য কি বলছি, 1000 টাকার ফ্যাক্টরিতে 100 টাকার মাল উৎপাদন হচ্ছে, ব্যাপারটা বুঝুন। তাহলে 70 টাকার কনজামটিভ গুডস বা যেটা ভোগ দ্রব্য, আমাদের তো ভোগ করতে লাগবেই, না হলে আমরা বাঁচতে পারবো না। আর 30 টাকার ক্যাপিটাল গুডস মানে কি, আবার ইনভেস্টিং পারপাস। আপনি বলতে পারেন যে 1000 টাকা আমরা ক্যাপিটাল গুডস ইউজ করে 30 টাকার ক্যাপিটাল গুডস তৈরি করেছি। এটা হচ্ছে 2019-20 2020-21-এ 1000 টাকার ক্যাপিটাল এর উপরে ছিল, আর 2019-20 30 টাকা হয়েছে। কিন্তু 2020-21-এর হিসাব যখন আমরা করতে বসলাম তখন দেখলাম আমাদের কাছে ক্যাপিটাল স্টক, একটু লিখেছি কি, ক্যাপিটাল গুডস প্রেজেন্ট ইন দ্য ইকোনমি। তাহলে ক্যাপিটাল গুডস এখন কত প্রেজেন্ট রয়েছে, 1030। এটা কি বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? আমরা ওই জন্য একটা করে লাইন উপরে লিখে দিয়েছি। তাহলে আমাদের কাছে ক্যাপিটাল স্টক কত রয়েছে, 1030। রিয়া ম্যাডাম ঠিকই বলেছেন, ভুল কিছু না, কিন্তু আমি একটু বলতে চাইছি সাধারণ ভাষা যাতে সবাই বুঝতে পারে, এই আর কিছু না, উনি ভুল কিছু বলেন। আচ্ছা, তাহলে আমাদের ক্যাপিটাল স্টক মানে ক্যাপিটাল গুডস প্রেজেন্ট ইকোনমি। তাহলে 2020-21 সালে আমাদের কাছে ক্যাপিটাল গুডস কত রয়েছে বা ফ্যাক্টরি কত রয়েছে? আগে 1000 টাকার ফ্যাক্টরি ছিল, এখন 1030 টাকার ফ্যাক্টরি হয়েছে। আগের বার আমরা 100 টাকার মাল উৎপাদন করেছিলাম, তো সেই হিসাবে আমরা একটা ধারণা করবো যে এবার যেহেতু ক্যাপিটাল স্টক বেড়েছে, তাহলে আমাদের উৎপাদন উৎপাদন কিসে হয়, ক্যাপিটাল গুডস এর উপরে হয়, মেশিন দিয়ে হয়, ফ্যাক্টরি দিয়ে হয়। আমাদের আগের বার 5টা ফ্যাক্টরি ছিল, এইবার আমরা 6টা ফ্যাক্টরি করেছি। তাহলে 5টা ফ্যাক্টরির যে উৎপাদন ছিল, 6টা ফ্যাক্টরির উৎপাদন অবশ্যই বাড়বে। তো সেটাকেই আমরা বলা হচ্ছে যে টোটাল 130 টাকা উৎপাদন হচ্ছে। সেই উৎপাদনটাকে যারা অর্থনীতির আগের ক্লাসগুলো করেননি বা 18টা ক্লাস করার পরেও তারা কিছু মনে করতে পারছেন না, তাদের পক্ষে তো এই জিনিস পুরো গোলমাল ঘেঁটে হয়ে যাবে। তবে চিন্তার কিছু নেই, রেকর্ডিংটা 2-3 বার শুনলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 110 টাকা এবার বেড়ে হলো। আমরা যদি আবার আর একটা টাইম ফ্রেম দেখি, 21-22-এর হিসাবে দেখি, তাহলে এই বছর ক্যাপিটাল স্টক কত হবে বা ক্যাপিটাল গুডস কত হবে, বা আমার কাছে 6টা ফ্যাক্টরি ছিল, এখন বাড়বে কি বাড়বে না? তার কারণ আমরা কি বলেছি, 30 টাকায় 2020-21 উৎপাদন হয়েছে। তাহলে আগে ছিল 1030, এই বছর তার মানে কত হলো 1000। তাহলে আমাদের কাছে 2-3 বছরে ক্যাপিটাল গুডস বাড়ছে কত, প্রথমে 1000 টাকা দিয়ে শুরু করলাম, তারপর 30 অ্যাড হলো, তারপরে আবার 30 অ্যাড হলো, তাহলে এবার 1000। এবার আমাদের ফ্যাক্টরি ভ্যালু হয়ে গেছে 1000। এখান থেকে যেমন ধরুন এখানে আমরা 95 আর 25 করলাম, দিয়ে আমরা বলছি কি যে 120 টাকার প্রোডাকশন হয়েছে বা আউটপুট হয়েছে বা জিডিপি হয়েছে। কেউ বুঝলো কি, নাকি পুরোই বকে গেলাম? এই ছকটা দেখে কে কি বুঝছে না শুনি আগে। 1000 টাকার দ্রব্য দিয়ে শুরু করলাম, উৎপাদন হলো 30 টাকা ক্যাপিটাল গুডস, 70 টাকা কনজাম। তাহলে আমাদের টোটাল ফ্যাক্টরি ছিল 5খানা, একটা ফ্যাক্টরি আরো বানিয়ে ফেললাম, দিয়ে 6খানা ফ্যাক্টরি। তো আগের বার 5টা ফ্যাক্টরিতে যা উৎপাদন হচ্ছিল 100 টাকা, এখন 6টা ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে 110 টাকা। পরের বছর 7টা ফ্যাক্টরি খুলে ফেললাম, তাহলে পরের বছর 7টা ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে 120 টাকা। কেন, একটু তো বাড়বে। আমরা এটাই এতক্ষণ ধরে বোঝালাম, বোঝা গেল কি নাকি বোঝা গেল না? একটু অসুবিধা হবে, আমি অস্বীকার করছি না, কিন্তু এছাড়া উপায় নেই, এছাড়া সহজ পদ্ধতি আমার মাথায় আর কিছু আসলো না। প্রত্যেক বছর আমরা একটা করে নতুন ফ্যাক্টরি খুলছি, সেই ফ্যাক্টরি বাড়ছে, তারপরে আমাদের জিডিপি বাড়ছে, এই হচ্ছে মূলত কনসেপ্ট। তাহলে দেখুন আমাদের ক্রমাগত ক্যাপিটাল গুডস বর্তমানে দাঁড়িয়ে গেল কত, 1000 প্রথমে ছিল, তারপরে 30 বাড়লো, 30 বাড়লো, তারপরে 25, কত দাঁড়ালো 1085। তাহলে কনসেপ্ট
হচ্ছে করে ক্যাপিটাল গুডস আমরা বানাবো বা তত আমাদের উৎপাদন বা জিডিপি বাড়বে বা আউটপুট। তাহলে আমরা ইনভেস্টমেন্ট বলতে আমরা বোঝাচ্ছি ক্যাপিটাল গুডস এ ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট মানে হচ্ছে ওই না যে আপনি এটা ইউজ অ্যান্ড থ্রো পেন কিনলেন, মানে ওই সেই ইউজ করে 2 টাকার প্লাস্টিকের পেন আপনি বা 5 টাকার পেন আপনি, ওইটা কিন্তু কনজিউমটিভ গুডস বা কনজিউমার গুডস। কিন্তু যখন আপনি টাকা দিয়ে ওই সেম পেন বানানোর একটা মেশিন বানালেন, সেইটা হচ্ছে আপনার উৎপাদন বা বিনিয়োগ। ক্যাপিটাল গুডস হচ্ছে ওইটা। স্যার বলুন। আচ্ছা, এক কথা বলতে গেলে ইনফ্রাস্ট্রাকচার যেটা সেটা ব্যবহার করে বছরের পর বছর টোল আদায় করা যায়, সেটা হচ্ছে ক্যাপিটাল গুডস, তাই তো? এক্স্যাক্টলি, ইনফ্রাস্ট্রাকচার আপনি আপনার সাধারণ ভাষায় সেটা বলতে পারেন, কিন্তু আমি একটাই কথা বলবো, ক্যাপিটাল গুডস। হয়তো টেকনিক্যাল টার্মটা এই মুহূর্তে আপনার টার্মিনাল করছে না, কারণ কি আমরা ছোটবেলা থেকে ইনভেস্টমেন্ট বলতে ভুলভাল জিনিস শিখে আছি। বাড়িতে ইতিহাস ভূগোল চর্চা হয়, 5-6 থেকে ইতিহাস ভূগোল চর্চা হয়, অর্থনীতি চর্চা হয় না। সুতরাং আপনাদের সময় লাগবে, একটু অসুবিধা হবে, কিন্তু এটা মানে হবে না এরকম ব্যাপারটা না, হবে, আপনি ঠিকই করতে পারেন। তাহলে আমরা যেখানে ছিলাম, তাহলে ক্যাপিটাল গুডস হচ্ছে ক্রমাগত বাড়ছে, ক্যাপিটাল গুডস ক্রমাগত বাড়ছে। এবার আমরা লিখি ইনভেস্টমেন্ট মানে কি? ক্যাপিটাল গুডস প্রোডাকশন, বা আপনি আপনার ভাষায় বলতে পারেন ফ্যাক্টরিতে নতুন মেশিন বসানো বা ফ্যাক্টরি বৃদ্ধি, আপনার ভাষায়। ফ্যাক্টরিতে নতুন মেশিন, ঠিক আছে, এইভাবে আপনি আপনার জন্য বলতে। তাহলে ইনভেস্টমেন্ট বলতে আমরা কনজিউমার গুডস তো না বলতে পারবো না, তাহলে সাধারণ মানুষ কি করে বাঁচবে? স্কেল খারাপ হয়ে যাচ্ছে, লাগবে গাড়ি, লাগবে, ঠিক আছে। তো এগুলো আমাদের তো ঠিক করতেই হবে, এগুলো আমাদের লাগবে। ধরুন চামচ, হাঁড়ি, হাতা, কড়াই, খুন্তি, এগুলো তো কনজিউমার গুডস, এগুলো লাগবে, মানুষ কিনে ব্যবহার করবে। কিন্তু আমাদের সেই হাঁড়ি কড়াই তৈরি করার জন্য ব্লাস্ট ফার্নেস বলুন, লোহা গলিয়ে সেটাকে ক্রোমিয়াম মিশিয়ে স্টিল তৈরি করা বলুন, তার জন্য তো আলাদা মেশিন লাগবে। সেটাই হচ্ছে ইনভেস্টমেন্ট। সেই মেশিনটা তৈরি করতে আমাদের সেটা করতে তো টাকাই লাগবে, তাহলে ইনভেস্টমেন্ট হলো না টাকাটা? এক্স্যাক্টলি না, টাকা দিয়ে মেশিন তৈরি হয় না, টাকা দিয়ে দ্রব্য কেনা হয়, সেটা দিয়ে মেশিন তৈরি হয়। টাকা ইনভেস্টমেন্ট হয় না, ইনভেস্টমেন্ট হয় ক্যাপিটাল গুডস এর কত উৎপাদন হচ্ছে। ক্যাপিটাল গুডস মানে ফ্যাক্টরি কত তৈরি হচ্ছে। যত আমাদের দেশে ফ্যাক্টরি বাড়বে, শিল্প বাড়বে, তত আমাদের দেশে বিনিয়োগ বাড়বে। যত বিনিয়োগ বাড়বে তত মানে তত উৎপাদন বাড়বে, আর যত উৎপাদন বাড়বে আমরা কনজিউম বেশি করব। আমার বেশ মনে আছে একটা সময় ছিল সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিসপ্লে ওয়ালা ফোনেরই দাম 3000 টাকা চাইতো। আজকে দেখুন আরো একটা 3000 টাকা বা 6000 টাকা, মানে 6-7 হাজার টাকা দিলে আপনি একটা কালার ডিসপ্লে ফোন পেয়ে যাচ্ছেন, এত ইঞ্চি স্ক্রিন, টাচ স্ক্রিন, তার মধ্যে সেই মুভিজ দেখা, ক্লাস দেখা, বুক অ্যাক্সেস, উৎপাদন বাড়বে তত, আর যত কনজাম্পশন বাড়বে আমরা তত বড় লোক। এইভাবে আমরা আস্তে আস্তে একটা রিচ নেশনে পরিণত হবো। রিচ নেশন গুলো বলতে দেখুন ফ্যাক্টরি দেখুন, ওদের জিডিপিতে ইনভেস্টমেন্ট দেখুন, চীনের হচ্ছে 40%, আমাদের তো ভারতবর্ষে 2017-18 ছিল 28%, চীনে ছিল 40%, তাও বিগত 30 বছর ধরে। ওরা ওদের জিডিপির 40% টাকা ইনভেস্ট করেছে হচ্ছে ক্যাপিটাল গুডস তৈরি, ফ্যাক্টরি তৈরিতে। তাহলে যত ফ্যাক্টরি তৈরি হচ্ছে তত উৎপাদন বেড়েছে, ওদের উৎপাদন বাড়তে বাড়তে এমন হয়ে গেছে যে ইন্টারন্যাশনাল মার্কেটে ওদের দ্রব্যের দাম আমাদের দেশে তৈরি হয়ে জিনিসপত্র তৈরি হলে অত কম দামে আমরা পাই না। এই যেমন যে ফোনটা আপনার হাতে আছে বা আমার কাছে যেগুলো এমআই এর ফোন যে একটা আছে, ওটা আমি কত 10,000 টাকা দিয়ে কিনেছিলাম। তো 10,000 টাকার ফোনটাতে আমার 10,000 কেন 3 লাখ টাকা ইনকাম হয়ে গেছে আজ পর্যন্ত ওই ফোনটা দিয়ে।
কেন? তার একটাই কারণ, ভালো করে বুঝতে হবে যে ফ্যাক্টরির দাম 1,000 টাকা বা মেশিনের দাম 1,000 টাকা মানে এই না যে ওটা শুধুমাত্র 1,000 টাকা বা 100 টাকারই মাল উৎপাদন করে। আমার ফোনের দাম 10,000 টাকার মানে এই না যে ফোনটা দিয়ে শুধু 10,000 টাকার কাজকর্ম হতে পারে, তার থেকে অনেক অনেক বেশি টাকার কাজকর্ম হতে পারে। বোঝা গেল? কেন কি ফোন দিয়ে ভিডিও বানিয়েছি, ভিডিও দেখেছেন আপনারা, দিয়ে আমাকে পড়তে এসেছেন, সিম্পল কনসেপ্ট। জাস্ট আপনাকে উদাহরণটা দিচ্ছি বোঝানোর জন্য। তো সেই ফোন আমাদের দেশে ওই দামে ওই রকম ফিচার্স ওয়ালা ফোন পাওয়া যায় না। কেন? তার কারণ তারা এত লার্জ স্কেল ফ্যাক্টরি বানিয়ে ফেলেছে যে ওদের উৎপাদন কস্ট ভীষণ কমে গিয়েছে। এইবার ইনভেস্টমেন্ট বলতে বোঝানো হচ্ছে ক্যাপিটাল গুডস প্রডিউসড ইন দ্য ইকোনমি, যেটা কিনা একটা ফ্লো আইটেম। ওই একটা নির্দিষ্ট 6 মাসে কত এসছে, 1 বছরে কত এসছে, এইভাবে। তারপরে আমরা আরো দেখি। তাই এসে উৎপাদন নির্ভর করছে কত ক্যাপিটাল গুডস অর্থনীতিতে বর্তমান রয়েছে। তার ইনভেস্টমেন্ট কত মানে আমাদের ক্যাপিটাল গুডস কত তৈরি হচ্ছে। ক্যাপিটাল গুডস মানে কি? ফ্যাক্টরি বা মেশিনস। কেন কি আপনি কি কোনোদিন কোনো ফ্যাক্টরির মেশিন কিনেছেন? আপনিও কিনেননি, আমিও কিনিনি, উই ডোন্ট কেয়ার, আমাদের দরকার নেই। কিন্তু আমরা যেন বাজারে গিয়ে হাঁড়ি কড়াইয়ের দোকানে হাঁড়ি কড়াইটা পাই, তার জন্য যার যা করার করুন। আমাদের কড়াই পেলেই হলো, আমাদের মোবাইল সার্ভিস পেলেই হলো, মোবাইলের টাওয়ার গুলো বানানোর জন্য যে লোহা লেগেছে, স্টিল লেগেছে, যে মেশিনারি, যে কম্পিউটার লেগেছে, উই জাস্ট ডোন্ট কেয়ার। আমার এখানে টাওয়ার আছে কি নেই, স্পিড আছে কি নেই, নেই, ফোন করার কাস্টমার কেয়ার, তাহলে নাম্বার চেঞ্জ করে না, মানে ওই কি বলে, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা কিন্তু করছি, আমরা কনজিউমার। কিন্তু যারা সার্ভিসটা প্রোভাইড করছে তারা তো ওই দ্রব্যগুলো কিনছে, ওই ফ্যাক্টরি কিনছে, ওই ফ্যাক্টরি বসাচ্ছে, তার মানে কি হচ্ছে? তারা ইনভেস্টমেন্ট করছে। আর প্রাইভেট সেক্টর সবসময় ক্যাপিটাল গুডস কেনে। ক্যাপিটাল গুডস মানে কি? তার মানে এর থেকে আমরা একটা জিনিস বলতে পারি, যদি প্রাইভেট সেক্টরের ডিমান্ড কমে যায় তাহলে ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রির ডিমান্ড কমে যাবে, ক্যাপিটাল গুডস বিক্রি কম হবে। বোঝা গেল কথাটা যেটা আমি বললাম? এই উপরের কথাটা ইংলিশে লিখে দিচ্ছি, ইফ ক্যাপিটাল স্টক ইনক্রিজেস। দেখুন একটু করে আমরা কিন্তু টেকনিক্যাল ভাষাগুলো ইউজ করা শুরু করছি, না উপায় নেই। ক্যাপিটাল স্টক মানে কি? একটা নির্দিষ্ট সময়ে যত ক্যাপিটাল গুডস রয়েছে। ক্যাপিটাল গুডস মানে কি? ফ্যাক্টরি, মেশিনারি। যত একটা নির্দিষ্ট সময়ে ভারতবর্ষে যত ফ্যাক্টরিতে যত মেশিনারি রয়েছে তার টোটাল যোগফলই হচ্ছে ক্যাপিটাল স্টক। এই ক্যাপিটাল স্টক ইনক্রিজেস, ওভারঅল আউটপুট increases. আউটপুট মানে কি? জিডিপি। হ্যাঁ, আপনার বোঝার জন্য বারবার করে দিচ্ছি। যদি ক্যাপিটাল স্টক ইনক্রিজ করে তাহলে আউটপুটও ইনক্রিজ করবে। এটা বুঝতে পেরেছেন কি পারেন? এই যে লেখাটা লিখলাম, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলুন। এবার আমাদের ইনভেস্টমেন্ট বা জিডিপি সবসময় পার্সেন্টেজে হিসাব হয়। আমাদের ইনভেস্টমেন্ট বা জিডিপি মানে ইনভেস্টমেন্ট জিডিপির কত শতাংশ বা জিডিপি গোনা হয়ে যাবে। ইনভেস্টমেন্ট হিসাব হয় পার্সেন্টেজ হিসাবে। যেমন ধরুন যদি আমরা এই উদাহরণটা নিই, এই উদাহরণটা ওভারঅল এখানে জিডিপি কত, এই উদাহরণে জিডিপি কত, এই জাস্ট এই শুধু এইটুকু দেখুন, হ্যাঁ পুরোটা না, শুধু এইটুকু। এখানে জিডিপি কত? 100 আর 100। 30, আর 30 হচ্ছে ক্যাপিটাল গুডস, তাই তো? 30%।
তাহলে আমরা হিসাবটা এইভাবে করব, ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই টোটাল আউটপুট is equal to 30 by 110 100। ঠিক আছে, এর পার্সেন্টেজ যদি করি আমরা দেখা যাচ্ছে 30% মোটামুটি আছে, কারণ এর সঙ্গে 100 গুণ করতে তবে কি পার্সেন্ট আছে। তার মানে পরের উদাহরণে কি রয়েছে, টোটাল ইনভেস্টমেন্ট কত 110, আচ্ছা 100 ভুল করে লিখে ফেললাম। হ্যাঁ, টোটাল জিডিপি পরের ইনভেস্টমেন্ট টোটাল জিডিপি কত 110, এই যে 110 করে দিয়েছি, আর ক্যাপিটাল গুডস কত 30। তখন এর পার্সেন্টেজ করলে কিন্তু 30 আসবে না, 28 27 এরকম দাঁড়াবে, বুঝে গেল, 28 পয়েন্ট সামথিং 27 পয়েন্ট সামথিং এইভাবে দাঁড়াবে। ঠিক আছে, এইভাবে হিসাব করতে করতে যাই, তাহলে আমাদের প্রত্যেক বছর একটা জিডিপি পার্সেন্টেজ হিসাবে আমরা পাবো, কি পাবো, ইনভেস্টমেন্ট হিসাবে মানে ক্যাপিটাল গুডস বাই টোটাল আউটপুট। ইনভেস্টমেন্ট কত 30, আর এখানে হচ্ছে আউটপুট 100। কোনো ক্ষেত্রে হতে পারে 30 বাই 110, কোনো ক্ষেত্রে হচ্ছে ধরুন তারপরে ওখানে যখন আরো বেড়ে যায় 25 হচ্ছে, ওপরে 25 হবে অবশ্য, আর নিচে হচ্ছে 110 তো না, ওখানে 120 ছিল। তাহলে এইভাবে আমরা প্রত্যেক বছর বছর। এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আমাদের ইনভেস্টমেন্ট কত, তখন আপনি বলতে পারেন যে ধরুন 1,68,000 যেটা ছিল 2017-18, ছেড়ে দিন এটা, 2017-18 না 2020 দেখি, 1,35,000। 1,35,000 কত ছিল 2020-21 এই অর্থবর্ষে। এবার এর 2% বলছে হচ্ছে 2% হচ্ছে, আমরা ইন্টারনেটে দেখলাম, আমরা এইটার সঠিক ডেটাটা না আমরা ইয়ে থেকে দেখবো, গভর্নমেন্ট ওয়েবসাইট। যদি তাই হয় তাহলে 1,35,000 আর 2% উপরে ইন্টু এরকম করে হিসাব করে যা বেরোবে তাই হয়ে গেল। এইটা আপনারা আজকের ক্লাস, এখনকার ক্লাস এইটুকু, সন্ধ্যেবেলা আবার ক্লাস হবে 7টা থেকে। এইটা এখন এতটুকুই থাকবে, যতটুকু পড়বার যা পড়া জানার করে নিন। সন্ধ্যেবেলা আমরা আবার এরপর থেকে শুরু করবো। না বুঝতে পারলে 2 থেকে 3 বার রেকর্ডিংটা শুনুন, সন্ধ্যেবেলার আগে যেন আপনি বুঝতে পারেন, এই জায়গাটা আসতে হবে। ক্লাস এখন